আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের প্রথম ক্লাস এবং প্রথম ক্লাসে আমরা আজকে তোমাদের সংখ্যা তার মানে বাস্তব সংখ্যা নিয়ে কথা বলবো এবং এই ক্লাসটি তোমাদের একটি মাস্টার ক্লাস হতে যাচ্ছে। তার মানে ক্লাসটি যদি ভালোভাবে দেখো, একটু লেন্দি হবে হয়তো বা ক্লাসটি, কিন্তু যদি ভালোভাবে দেখো এবং বুঝতে পারো তাহলে এই অধ্যায় থেকে আজীবন যত কোশ্চেন আসবে তোমরা সবগুলোই সলভ করতে পারবে ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমেই যদি দেখি সংখ্যা, সংখ্যা কি আমরা কিন্তু এটা জানি, তাই না? আমরা ক্লাস 6-এ কিন্তু সংখ্যার সংজ্ঞা শিখেছি। মানে গণনার ক্ষেত্রে আমরা যে সিম্বল গুলো ব্যবহার করি সেগুলাকে সংখ্যা বলে। ওকে, সংখ্যাকে আমরা তিনটা শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, আর একটা হচ্ছে জটিল সংখ্যা। তো বাস্তব সংখ্যা কাকে বলে? আমরা যদি একদম ন্যাচারাল ভাবে সংজ্ঞা দিতে যাই, তার মানে আমরা বাস্তব জীবনে যে সংখ্যা নিয়ে কাজ করে থাকি। দেখো, বাস্তব জীবনে আমরা ধনাত্মক সংখ্যা নিয়ে কাজ করি। যেমন আমি বললাম আমার কাছে 5 টাকা আছে, সে আমাকে আরো 5 টাকা দিল, তাহলে এই যে 5 টাকা যোগ করতেছি, তাহলে এটা তো ধনাত্মক কাজ করতেছি, তাহলে ধনাত্মক সংখ্যা নিয়ে কাজ করি। আমরা ঋণাত্মক সংখ্যা নিয়ে কাজ করি, যেমন আমি বললাম যে এখন ইউরোপের তাপমাত্রা -5 ডিগ্রি, তাহলে এই যে এখানে একটা ঋণাত্মক সংখ্যা আমি ব্যবহার করলাম। আমরা শূন্য নিয়ে কাজ করে থাকি, আমরা দশমিক নিয়ে কাজ করে থাকি। তার মানে বাস্তব জীবনে যত ধরনের সংখ্যা নিয়ে আমরা কাজ করে থাকি সেগুলোকেই বাস্তব সংখ্যা বলা হয়। বাস্তব সংখ্যাকে, এটার ইংরেজি হচ্ছে রিয়েল নাম্বার, এই জন্য এই সিম্বলটা হচ্ছে আর। এই সিম্বল যেগুলো আমি সিম্বল দেখাবো এই সিম্বল গুলো মনে রাখতে হবে, কারণ এই অধ্যায় থেকে পরবর্তী যখন অঙ্ক করবো তখন কিন্তু এই সিম্বলের কাজগুলো আছে। তাহলে বাস্তব সংখ্যার সিম্বল হচ্ছে আর। ওকে, এবার দেখি কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা এবং জটিল সংখ্যা এটা কিন্তু তোমাদের টপিকের বাইরে, তবুও জাস্ট এখানে আসছে বলে আমি একটু কথা বলে নিই। কাল্পনিক সংখ্যা হচ্ছে, এর ইংরেজি হচ্ছে ইমাজিনারি নাম্বার। তার মানে এক কথায় যদি বলতে চাই সেটা হচ্ছে বর্গমূলের মধ্যে যদি কোনো মাইনাস সংখ্যা আসে, তার মানে কোনো সংখ্যা, নেগেটিভ সংখ্যাকে যদি বর্গমূল করা হয়। এক্সাম্পল স্বরূপ কি, ধরো এটা বর্গমূল, এর মধ্যে আমি ধরো -4 নিলাম, যে কোনো সংখ্যা নিতে পারতাম। তাহলে বর্গমূলের মধ্যে যদি কোনো সংখ্যা নেগেটিভ করা হয় বা নেগেটিভ সংখ্যার বর্গমূল করা হয় সেটাকে বলা হয় কাল্পনিক সংখ্যা। একে ছোট হাতের আই দ্বারা প্রকাশ করে। এটা তোমাদের পরীক্ষাতে কখনোই আসবে না, না জানলেও হবে, হয়তো বা বড় ক্লাসে লাগতে পারে। ওকে, এরপরে জটিল সংখ্যা। জটিল সংখ্যা হচ্ছে এই দুইটা সংখ্যার সমন্বিত রূপ। তার মানে বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা মিলেই হচ্ছে যে সংখ্যা, সেটাকে বলা হয় জটিল সংখ্যা। আশা করি সংখ্যার যে তিনটা ক্লাসিফিকেশন এটা তোমরা বুঝছো। এখন আমাদের মূল আলোচনা হচ্ছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যাকে প্রধান দুইটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে ইংরেজিতে বলে রেশনাল নাম্বার। একে প্রকাশ করা হচ্ছে ইংরেজি বড় হাতের কিউ দ্বারা। এগুলো মনে রাখতে হবে, আগেই বলছি। তো মূলদ সংখ্যাকে বড় হাতের কিউ দ্বারা প্রকাশ করে। এখন মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা হচ্ছে শূন্য সহ যত ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা আছে সবগুলাকে বলা হয় মূলদ সংখ্যা। ওকে, মূলদ সংখ্যাকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা কি এটা কিন্তু তোমরা জানো, তাই না? ভগ্নাংশ কি এটাও জানো। এই পূর্ণ সংখ্যাকে, পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার, এটাকে আমরা বড় হাতের জেড দ্বারা প্রকাশ করব। ওকে, এই পূর্ণ সংখ্যাকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, শূন্য, ঋণাত্মক সংখ্যা। এখন দেখো, এই যে পূর্ণ সংখ্যার কথা বললাম, পূর্ণ সংখ্যা সেটটাকে আমরা বলবো কি জেড। এই জেডটা যদি আমি পূর্ণ সংখ্যা প্রকাশ করি তাহলে কি আসবে দেখো, -ইনফিনিটি, শূন্য থেকে +ইনফিনিটি পর্যন্ত। তার মানে এখানে যেহেতু পূর্ণ সংখ্যা আসবে, তার মানে -ইনফিনিটি পর্যন্ত যত পূর্ণ সংখ্যা আছে, -1 থেকে -2, -3, -4, -5, এভাবে কোটি 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 যত মাইনাস যাবে, আবার এদিকে শূন্য, আবার এদিকে যাবে +1 2 3 4 5 6 7 8, এদিকে কোটি 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 যত যাবে সবগুলাই হচ্ছে জেড এর অন্তর্ভুক্ত, জেড সেটের। তার মানে এটাকে আমরা যদি আবার এইভাবেও লিখতে পারি, ধরো ডট 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 -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 5 ডট 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 ডট, তাহলে চলতেই থাকবে, এদিকে চলতেই থাকবে, ওইদিকে চলতেই থাকবে। এটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। আশা করি বুঝতে পেরেছো তোমরা পূর্ণ সংখ্যা সেটটা কি। ওকে, এখন আমরা দেখব ধনাত্মক সংখ্যা। এই পূর্ণ সংখ্যার যে তিনটা রূপ বেদ, তার ভিতরে একটা আছে ধনাত্মক সংখ্যা, একটা শূন্য, আর একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তো ধনাত্মক সংখ্যাটা কি? ধনাত্মক সংখ্যা আমরা কিন্তু ক্লাস সপ্তম শ্রেণী সম্ভবত এটা শিখে এসেছি,
ধনাত্মক সংখ্যার অপর নাম হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তার মানে স্বাভাবিক সংখ্যা। এবং এই অধ্যায়তে যতগুলা সংখ্যা নিয়ে কাজ করতে হবে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এর ইংরেজি হচ্ছে ন্যাচারাল নাম্বার। এটাকে আমরা বড় হাতের এন দ্বারা প্রকাশ করি। ওকে, তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটাকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা সেট যদি আমরা দেখি তাহলে এন সমান সমান 1 2 3 4 5 6 ডট 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 ডট। তার মানে এক থেকে শুরু করে যত পূর্ণ সংখ্যা আছে ধনাত্মক, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকেই বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ওকে, শূন্য, শূন্য একটি অঋণাত্মক সংখ্যা, এটা কোনো স্বাভাবিক সংখ্যা নয়, শূন্য একটি পূর্ণ সংখ্যা। ওকে, এরপরে আছে ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা কি? যেই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা কিন্তু শূন্য থেকে ছোট। আমরা জানি সংখ্যা রেখার শূন্য থেকে ছোট যে সংখ্যাগুলো সেগুলোকে নেগেটিভ সংখ্যা বলা হয়, শূন্য থেকে বড় যে সংখ্যাগুলো সেগুলোকে বলা হয় পজিটিভ সংখ্যা। তার মানে এটা যদি সংখ্যা রেখা হয়, ধরো মাঝখানে শূন্য, এই পাশে হচ্ছে প্লাস, তার মানে সব পজিটিভ সংখ্যা, আর এইদিকে হচ্ছে মাইনাস, তার মানে সব নেগেটিভ সংখ্যা। এগুলো হচ্ছে শূন্য থেকে ছোট। তাহলে শূন্য থেকে ছোট সকল পূর্ণ সংখ্যাকেই বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা পূর্ণ সংখ্যা যে তিনটা ক্লাসিফিকেশন, এই তিনটা ক্লাসিফিকেশন। এখন আমরা দেখি এই যে ধনাত্মক সংখ্যা, এই ধনাত্মক সংখ্যাকে কিন্তু আবার তিনটা সংখ্যায় ভাগ করছে, তাই না? একটা হচ্ছে মৌলিক সংখ্যা, একটা এক, একটা হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হইতে গেলে একটা সংখ্যা দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে। একটা হচ্ছে কোন সংখ্যা যদি এক দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় এবং ওই সংখ্যাটি যদি নিজ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা। তার মানে মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য হবে দুইটি। এক হচ্ছে এক দ্বারা বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য, আর একটা হচ্ছে নিজ দ্বারা বিভাজ্য। ধরো আমি একটা সংখ্যা নিলাম দুই, দুইকে তুমি এক এবং দুই ছাড়া অন্য কোনো সংখ্যাতে নিঃশেষে ভাগ করতে পারবা না। ধরো একটা সংখ্যা নিলাম পাঁচ, পাঁচকে তুমি এক দ্বারা ভাগ করতে পারবা আর পাঁচ দ্বারা ভাগ করতে পারবা, এছাড়া অন্য কোনো সংখ্যাতে নিঃশেষে ভাগ করতে পারবা না। ধরো আমি একটা সংখ্যা নিলাম 11, একে তুমি এক দ্বারা ভাগ করতে পারবা আর 11 দ্বারা ভাগ করতে পারবা, এছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবা না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই সংখ্যাগুলো দুইটা বৈশিষ্ট্যই বিদ্যমান, তাহলে এই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন মৌলিক সংখ্যা কয়টি আছে? আমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? 25টি। আমরা একটু মনে রাখার জন্য একটা সংখ্যা বলি, 44 22 322 321। এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 11 থেকে 20 পর্যন্ত 4টি, 21 থেকে 30 পর্যন্ত 4টি, 31 থেকে 40 পর্যন্ত 2টি, সরি 21 থেকে 30 পর্যন্ত 2টি, 31 থেকে 40 পর্যন্ত 2টি, এটা হচ্ছে 41 থেকে 50 পর্যন্ত 3টি, 51 থেকে 60 পর্যন্ত 2টি, 61 থেকে 70 পর্যন্ত 2টি, 71 থেকে 80 পর্যন্ত 3টি, 81 থেকে 90 পর্যন্ত 2টি এবং 91 থেকে 100 পর্যন্ত 1টি। টোটাল দেখো 25টি মৌলিক সংখ্যা আছে। তাহলে তোমাদের কাজ হচ্ছে এই যে এখানে যে 25টি মৌলিক সংখ্যা আছে এই মৌলিক সংখ্যাগুলো বের করে ফেলা। বৈশিষ্ট্য কি? এই যে এক দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, নিজ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, এই বৈশিষ্ট্যের অধিকারী সকল সংখ্যাগুলোকেই মৌলিক সংখ্যার ভিতরে নিয়ে আসবা এবং সেটা দেখবা রেঞ্জ থেকে 1 থেকে 10 এর মধ্যে 4টি আছে, 2 3 5 7। 11 থেকে 20 এর মধ্যে 4টি আছে, 11 13 17 19। ওকে, 21 থেকে 30 এর মধ্যে আছে 2টি, 23 27, 23 29, সরি 23 29। 31 থেকে 40 এর মধ্যে আছে 2টি, 31 37। এইভাবে বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো তোমরা বাসায় বসে বসে বের করে ফেলবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা মৌলিক সংখ্যা চিনলাম। মৌলিক সংখ্যার ভিতরে আরেক ধরনের সংখ্যা আছে, এটাকে আমরা বলি সহমৌলিক সংখ্যা। এটাকে বলি কি? সহমৌলিক সংখ্যা। এই সংখ্যা সম্পর্কেও তোমাদের ধারণা থাকতে হবে। সহমৌলিক সংখ্যা কি? যদি দুইটি সংখ্যার কমন যে ফ্যাক্টর, তার মানে গসাগু যদি এক হয়,
এক ছাড়া ওই দুটি সংখ্যাকে আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য না করা যায়, তাহলে ওই দুটি সংখ্যাকে বলা হয় সহমৌলিক সংখ্যা। এই সহমৌলিক সংখ্যা হইতে গেলে দুইটি সংখ্যাই মৌলিক হতে হবে এমন কোনো শর্ত নাই। ধরো আমি লিখলাম 2 আর 5, এই দুইটা কিন্তু মৌলিক সংখ্যা, আবার একই সাথে সহমৌলিক সংখ্যা, কারণ এই দুইটি সংখ্যাকে এক ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে তুমি নিঃশেষে ভাগ করতে পারবা না, তাহলে এরা কি সহমৌলিক সংখ্যা। আবার ধরো আমি নিলাম 5 আর 12 অথবা 5 আর 6, দেখো এর ভিতরে এটা মৌলিক কিন্তু এটা মৌলিক নয়, কিন্তু দেখো এই দুইটা পরস্পর সহমৌলিক। কেন? কারণ 5 আর 12 কে তুমি এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করতে পারবা না, একইভাবে 5 ও 6 কে তুমি এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করতে পারবা না, তাহলে এরা পরস্পর সহমৌলিক। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো সহমৌলিক সংখ্যা কাকে বলে। ওকে, এরপরে আছে কি এক। একটা হচ্ছে মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়, এক হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এক মৌলিকও নয়, যৌগিকও নয়, এক হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, তার মানে স্বাভাবিক সংখ্যা এক একটি। ওকে, তারপরে আছে যৌগিক সংখ্যা। তাহলে আমার আশা করি বুঝতে পেরেছি যৌগিক সংখ্যা কি, কারণ মৌলিক সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ যাবে না, আর এক তো আলাদা একটা সংখ্যা। আর যৌগিক সংখ্যা কি তাহলে? যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং নিজ ছাড়াও আরো অন্য সংখ্যা দ্বারা ভাগ যাবে। যেমন আমি ধরো লিখলাম 4, 4কে তুমি 1 দ্বারা ভাগ করতে পারবা, 4 দ্বারা ভাগ করতে পারবা, আবার 2 দ্বারাও ভাগ করতে পারবা। ধরো লিখলাম 6, একে 1 দ্বারা ভাগ করতে পারবা, 6 দ্বারা ভাগ করতে পারবা, 2 দ্বারা ভাগ করতে পারবা, 3 দ্বারা ভাগ করতে পারবা। তার মানে যেই সংখ্যাগুলো 2 এর অধিক গুণনীয়ক থাকে সেই সংখ্যাগুলোকেই বলা হয় যৌগিক সংখ্যা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো মৌলিক, সহমৌলিক, যৌগিক সংখ্যা। এখন আমরা দেখি ভগ্নাংশের ক্লাসিফিকেশন গুলা। দেখো ভগ্নাংশ কি এটা তোমরা জানো, তাই না? তার মানে একদম সহজভাবে যদি বলি, কোন সংখ্যাকে যদি তুমি লব আর হর আকারে লিখতে পারো, তাই না, তাহলে সেটাকেই বলা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কি? সাধারণ ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব এবং হর দুইটাই পূর্ণ সংখ্যা হবে, কোনোটাই শূন্য হবে না, সেটাকে আমরা বলতেছি কি সাধারণ ভগ্নাংশ। তার মানে আমি ধরো লিখলাম এখন 1/2 বা 5/7, যাই লিখি না কেন এটা সাধারণ ভগ্নাংশ, কারণ এর দুইটি সংখ্যাই পূর্ণ সংখ্যা, কোনো শূন্য নাই, তাহলে এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। তবে সাধারণ ভগ্নাংশকে আবার প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। প্রকৃত কোনটা? দেখো যেই ভগ্নাংশের লব ছোট হর বড়, এখন আমরা জানি উপরেরটা লব নিচেরটা হর, যেই ভগ্নাংশের লব হবে ছোট হর হবে বড় সেটাকে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আমি যে এখানে দুইটি ভগ্নাংশ লিখেছি এই দুইটি ভগ্নাংশই কিন্তু প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কি? ঠিক প্রকৃতির উল্টা, তার মানে লব হবে বড় হর হবে ছোট। আমি যদি এটাকে উল্টাই দিছে বা অন্য কোনো সংখ্যা নিয়ে আসে, ধরো 3/2 লিখলাম, এখানে লিখলাম ধরো 8/5, তাহলে এইগুলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, যেখানে লব হয়ে গেছে বড় হর হয়ে গেছে ছোট। আশা করি বুঝতে পেরেছো প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ কি। এখন দেখি মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের একটা রূপ। যখন এই অপ্রকৃত ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা ও একটি প্রকৃত ভগ্নাংশ হিসেবে লেখা হয় তখন সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তার মানে কি, ধরো আমি 2/3কে আমি যদি এখন ভাগ করি এটাকে, তাহলে কি আসতেছে দেখো তো, 2 অক্ষে 2 থাকে কত 1, তাহলে এই যে 1 পূর্ণ 1/2, তার মানে 1 উপরে যাবে, এই 2 নিচে আসবে। এই যে 2/3কে আমি লিখলাম 1 পূর্ণ 1/2, একটা পূর্ণ সংখ্যা এবং বাকি একটা প্রকৃত ভগ্নাংশ আকারে লিখলাম, এটাকেই বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। একইভাবে আমি যদি এখন 5 দিয়ে 8কে ভাগ করি, তার মানে এই যে 8/5, তাহলে কি আসবে 5 অক্ষে 5, 8 থেকে 5 গেলে থাকে 3, আর তো ভাগ যাচ্ছে না, তাহলে 1 পূর্ণ, এই 3 উপরে যাবে, 5 নিচে আসবে, তাহলে 8/5 কে আমরা লিখতে পারি 1 পূর্ণ 3/5, একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ, এই দুটা মিলেই কি হয়ে গেল মিশ্র ভগ্নাংশ। এটা কিন্তু ছিল মূলত অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলাম। আশা করি তোমরা সাধারণ ভগ্নাংশের যে ক্লাসিফিকেশন গুলো এগুলা বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা দেখি দশমিক ভগ্নাংশের ক্লাসিফিকেশন গুলা। দশমিক ভগ্নাংশ কাকে বলে? বোঝাই যাচ্ছে যে যেই ভগ্নাংশের ফলাফল কি আসবে, দশমিক আসবে, তাই না? তাহলে দশমিক ভগ্নাংশের ক্লাসিফিকেশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে সসীম দশমিক আর একটা হচ্ছে অসীম দশমিক। সসীম মানে হচ্ছে সীমাবদ্ধ, আর অসীম মানে যার সীমা নাই।
চলতেই থাকবে, যেমন আমরা বলি অসীম আকাশ। তাহলে সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলো হবে সীমাবদ্ধ, সেটাকে বলা হচ্ছে সসীম দশমিক। ফর এক্সাম্পল ধরো আমি লিখলাম 5/2, তাহলে এটাকে যদি আমি ভাগ করি 2 দিয়ে 5 রে, তাহলে 2 দুগুণা 4 থাকে 1, ভাগ যাচ্ছে না, তাহলে দশমিক নিয়ে আসলাম, একটা শূন্য আসবে, 5 দুগুণা 10, তাহলে 5/2 কে আমি লিখতে পারি 2.5। তাহলে দেখো দশমিকের পরে যে একটা সংখ্যা ছিল এটা সীমাবদ্ধ, মানে 5, এখানে শেষ, আর কোনো সংখ্যা নাই, এটা একটা সসীম দশমিক। অথবা আমি যে কোনো একটা সংখ্যা নিলাম, ধরো 2.32557, সে এটা শেষ হয়ে গেল সংখ্যাটা, তাহলে এটাও একটা সসীম দশমিক, কারণ দশমিকের পরে সংখ্যাগুলো সীমাবদ্ধ, শেষ হয়েছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা সসীম দশমিক। এখন দেখো অসীম দশমিকটা কি। অসীম দশমিকটা হচ্ছে যেই দশমিকের পরে যে সংখ্যাটা শেষ হবে না, চলতেই থাকবে চলতেই থাকবে। আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরো 10কে আমি 3 দিয়ে ভাগ করব, তাহলে 3 দিয়ে যদি 10কে ভাগ করি, তাহলে 3 ত্রিককে 9 থাকে 1, ভাগ তো যায় না, দশমিক একটা শূন্য, 3 ত্রিককে 9, আবার বিয়োগ করলে 1, আবার তো যায় না একের মধ্যে, তাহলে একটা শূন্য আসবে, 3 ত্রিককে 9, আবার দেখো 1, তাহলে আবার যায় না, একটা শূন্য আসবে, 3 ত্রিককে 9, এইভাবে দেখো আবার 1, মানে এটা যত দূর তুমি ভাগ করতেই থাকো এটা কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে। আর এখানে এই 3 3 3 3 3 3 আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে, তার মানে এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ। এখানে কতগুলা 3 আসবে কেউ বলতে পারবে না, কারণ এই ভাগটা তুমি যত দূর করতে পারবা তিনটাও তত দূর আসতেই থাকবে। কেউ যদি 1 কোটি বার ভাগটা করতে চায় 1 কোটি স্টেপ নিয়ে, তাহলে 1 কোটি বারই 3 আসবে, তো 10 কোটি বার করলে 10 কোটি আসবে। তাহলে এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ। আশা করি বুঝতে পেরেছো অসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে। এখন আমরা দেখি অসীম দশমিক ভগ্নাংশের আবার দুইটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে অনাবৃত আর একটা হচ্ছে আবৃত। ওকে, আবৃতটা কি আর অনাবৃতটা কি? অনাবৃত হচ্ছে যে এই যে দশমিক যে ভগ্নাংশ অসীম দশমিক, এই অসীম দশমিক ভগ্নাংশের পরে যে সংখ্যাগুলো আসবে এই সংখ্যাগুলো মিলে আসবে না, তার মানে একই সংখ্যা বারবার পুনরাবৃত্তি হবে না। ধরো আমি একটা সংখ্যা লিখলাম 2.3257812 ডট 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 চলতেই আছে। এখন দেখো তো এখানে এই 3 কি বারবার আসছে? আসেনি। আচ্ছা 3 আসলো না, আমরা বলতে পারি 32 কি বারবার আসছে? সেটাও আসেনি। আচ্ছা দুই সংখ্যা বারবার আসেনি, আমরা 3 সংখ্যা নিয়ে দেখি 325 কি 325 বারবার আসছে? আসেনি। তাহলে এই সংখ্যাটা যেহেতু একই সংখ্যা বারবার আসতেছে না, তাহলে এটা হচ্ছে, এবং এটা শেষ নাই, দেখো ডট ডট মানে কি চলতেই আছে, তাহলে এটা হচ্ছে একটা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। এর একদম বাস্তব উদাহরণ হচ্ছে পাই। পায়ের মানটা আমরা জানি যে চলতেই থাকবে, তার মানে পাই একটা অসীম দশমিক ভগ্নাংশ, এবং সে তার মানটা কিন্তু তুমি বলতে পারবে না যে একই মান বারবার আসতেছে, তাহলে সেটা হচ্ছে একটা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। আশা করি বুঝতে পেরেছো অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে। এখন আমরা দেখি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ কি। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ যেই ভগ্নাংশের দশমিকের পরে সংখ্যাগুলো পুনরাবৃত্তি হয়। যেমন একটু আগে আমরা দেখলাম যে 10কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, তাহলে পাচ্ছ 3.3 3 3 3 ডট 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 ডট। দেখো দশমিকের পরে কিন্তু একই সংখ্যা বারবার আসতেছে বারবার আসতেছে, এই ধরনের সংখ্যাকে বলা হয় অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। একে আবৃত কেন বলা হয়? দেখো যদি একই সংখ্যা বারবার আসে, তাহলে ওই সংখ্যার উপরে একটা পৌনঃপুনিক দিতে হয়। এই পৌনঃপুনিক দেওয়ার অর্থ হচ্ছে ওই সংখ্যাটা বারবার আসবে। যদি এমন হতো যে এখানে ধরো এমন আসছে 2.252525 সে, যে এখানে 25 সংখ্যাটি বারবার আসতেছে, তখন আমরা কিভাবে লিখলাম 2.25, এই যে দুইটা ফুটা দিয়ে দিতাম, যেহেতু 25 আসতেছে বারবার বারবার, এটাও একটা অসীম অনাবৃত দশমিক আবৃত দশমিক ভগ্নাংশ। এটা যদি এমন আসতেছে যে 1.127 127 ডট 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 ডট, আমরা দেখো এখানে এই তিনটা সংখ্যা বারবার আসতেছে, তাহলে এটাও একটা আবৃত দশমিক ভগ্নাংশ। এটাকে আমরা লিখতাম কিভাবে 127, এই প্রথমটা শেষটার উপরে পুনরাবৃত্তি, তার মানে পৌনঃপুনিক দিয়ে দিতাম, তাহলে বোঝা যেত কি এই তিনটা সংখ্যা বারবার আসতেছে, তাহলে এটাও একটা আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে এবং অসীম আবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে। ওকে, তাহলে চলো এবার আমাদের আজকের লাস্ট টপিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। এবং এটা থেকে আহ এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয় এই অমূলদ সংখ্যা থেকে। শুধু এখানে না, বিভিন্ন জব পরীক্ষাতেও কিন্তু অমূলদ সংখ্যা থেকে প্রচুর কোশ্চেন হয়ে থাকে।
তো আজকে আমরা অমূল্য সংখ্যার একেবারে খুঁটিনাটি জানবো এবং এমন ভাবে জানবো যে অমূল্য সংখ্যা থেকে পৃথিবীর যেই কর্নার থেকে প্রশ্ন আসুক না কেন মিস হবে না। ওকে, তাহলে আমরা দেখি অমূল্য সংখ্যার একদম কমন একটা প্যাটার্ন হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না, এটা কিন্তু আমরা জানি পি বাই কিউ আকারে লেখা যায় না। তার মানে এই সংখ্যা ভগ্নাংশ আকারে লেখা যাবে না। দুইটি স্বাভাবিক সংখ্যায় পি কিউ কি, পি আর কিউ কি, দুইটা স্বাভাবিক সংখ্যা। তার মানে দুইটা স্বাভাবিক সংখ্যা লব হর আকারে ভগ্নাংশ আকারে অমূল্য সংখ্যাকে লেখা যায় না, এটা হচ্ছে কমন একটা প্যাটার্ন। কিন্তু কিভাবে আমরা চিনবো অমূল্য সংখ্যা সেটা একটু দেখি। প্রথম হচ্ছে মৌলিক সংখ্যার বর্গমূল। দেখো, মৌলিক সংখ্যার বর্গমূল যদি করি সেটা হবে অমূল্য সংখ্যা। ধরো মৌলিক সংখ্যা আছে 2, এর যদি বর্গমূল করি সেটা অমূল্য সংখ্যা। মৌলিক সংখ্যা 3, 5, 7 এগুলা যদি আমরা বর্গমূল করি সেটা হবে অমূল্য সংখ্যা। পৃথিবীর যত মৌলিক সংখ্যাই আছে সেটার বর্গমূল করলেই হবে অমূল্য সংখ্যা। তাহলে অমূল্য সংখ্যার প্রথম আমরা একটা বৈশিষ্ট্য দেখলাম যে এটা হবে মৌলিক সংখ্যার বর্গমূল। ওকে, তারপরে হবে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল। ওকে, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল, তার মানে এখানে মৌলিক সংখ্যা না, সেই সংখ্যাটা যৌগিক হবে কিন্তু পূর্ণবর্গ হবে না। ধরো আমি লিখলাম 12, 12 কিন্তু কোনো মৌলিক সংখ্যা নয়। আবার 12 কিন্তু পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? যেই সংখ্যার বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। ধরো 9, 9 বর্গমূল করলে আমি পাবো 3। ধরো 16, 16 বর্গমূল করলে আমি পাবো 4। তাহলে এই 9, 16 এরা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু যেই সংখ্যার বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না সেগুলোকে হচ্ছে বলা হয় পূর্ণবর্গ নয় এমন সংখ্যা। যেমন 12, 6, 8, 10, 12, 14, তারপরে 18, 20 এই ধরনের এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যা। তাহলে পূর্ণবর্গ নয় এমন সংখ্যা যদি বর্গমূল করি আমি, সেটাও কি হবে? অমূল্য সংখ্যা হবে। ওকে, তাহলে দুইটা বৈশিষ্ট্য আমরা দেখলাম। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পূর্ণ ঘন নয় এমন সংখ্যার ঘনমূল। পূর্ণ ঘন নয় এমন সংখ্যার ঘনমূল। ওকে, পূর্ণবর্গ নয়, পূর্ণ ঘন নয় এমন সংখ্যার ঘনমূল অমূল্য সংখ্যা। পূর্ণ ঘন সংখ্যাগুলো কি? তার মানে ঘন মানে কিউব, তাই না? আমরা বলি কিউব রুট। এই কিউব রুট যে সংখ্যাগুলোর উপরে কিউব রুট করলে মানে ঘনমূল করলে সে সংখ্যা পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, সেগুলোকে বলা হয় পূর্ণ ঘন নয় এমন সংখ্যা। পূর্ণ ঘন সংখ্যা কি সেটা আগে দেখি। একই সংখ্যা যদি 3 বার গুণ করো তাহলে একটা পূর্ণঘন সংখ্যা পাওয়া যায়। 2 যদি 3 বার গুণ করি, সে আমি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 মানে হচ্ছে 2 কিউব। 2 কিউব সমান সমান 8। তাহলে 8 কিন্তু একটা পূর্ণঘন সংখ্যা। তার মানে 8 কে যদি আমি এখন কিউব রুট করি তাহলে আমি অ্যান্সারটা পাবো কত? 2 পাবো। ঠিক আছে? আবার একইভাবে যদি 3টা 3 গুণ করি আমি, সে ধরো 3টা 3 গুণ করি, তাহলে 3 3 9, 3 গুণ 27, তাহলে 7 হচ্ছে একটা পূর্ণঘন সংখ্যা। কারণ 3 কিউব সমান সমান 27। তাহলে 27 কে যদি আমি কিউব রুট করি তাহলে অ্যান্সার পাবো কত? 3। তাহলে 27 হচ্ছে একটা পূর্ণঘন সংখ্যা। তাহলে আমরা দেখলাম 8 একটা পূর্ণঘন সংখ্যা, 27 একটা পূর্ণঘন সংখ্যা। তাহলে 8 আর 27 এর মাঝে যে সংখ্যাগুলো আছে 1 থেকে 8 পর্যন্ত, আবার 8 থেকে 27 পর্যন্ত, এর মাঝে সবগুলো সংখ্যাই পূর্ণঘন নয়। তাহলে আমি ধরো 10 দিলাম, সে 10 এর যদি আমি কিউব রুট করি তাহলে এটা পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে এই যে ঘনমূল যেটা হবে সেটা একটা অমূল্য সংখ্যা হবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে 3টা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম অলরেডি, তাই না? আমি এটা মুছে দিই তাহলে। ওকে, তারপরে কি আছে? তারপরে আছে এখানে দেখো অসীম আবৃত আর অনাবৃত দুইটা দেখলাম। অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ অমূল্য সংখ্যা। কি বলেছি? অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ এটাও একটা অমূল্য সংখ্যা। তার মানে যেই দশমিক ভগ্নাংশ শেষ নাই, চলতেই থাকবে এবং তাকে আবৃত মানে পৌনঃপুনিক দ্বারা সীমাবদ্ধ করা যাচ্ছে না। একই সংখ্যা বারবার আসতেছে না, চলতেই আছে চলতে আছে বিভিন্ন সংখ্যা, সেটাও অমূল্য সংখ্যা। তাহলে এই যে আমরা 4টে কমন প্যাটার্ন দেখলাম
অমূল্য সংখ্যা কিন্তু এই 4টি কমন প্যাটার্নেই আসে, এর বাইরে আর অমূল্য সংখ্যা হয় না। এখন যোগ বিয়োগ দ্বারা কিছু অমূল্য সংখ্যা হতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ দ্বারা, সেটা আমরা একটু দেখি কিভাবে হয়। ধরো তোমাদের বলে দিল অমূল্য সংখ্যা যোগ বিয়োগ যে কোনো সংখ্যা সমান সমান অমূল্য সংখ্যা। ওকে, তার মানে অমূল্য সংখ্যার সাথে তুমি যে কোনো সংখ্যা যোগ বিয়োগ করলে সেটা অমূল্য সংখ্যা হবে। এই অমূল্য সংখ্যার সাথে তুমি যদি অমূল্য সংখ্যা যোগ করো সেটা অমূল্য হবে, অমূল্য সংখ্যার সাথে যদি মূলদ সংখ্যা যোগ করো সেটাও অমূল্য সংখ্যা হবে, অমূল্য সংখ্যার সাথে যদি অমূল্য সংখ্যা বিয়োগ করো সেটাও অমূল্য সংখ্যা হবে, অমূল্য সংখ্যার সাথে যদি মূলদ সংখ্যা বিয়োগ করো সেটাও অমূল্য সংখ্যা হবে। তার মানে অমূল্য সংখ্যার সাথে যোগ বিয়োগ আকারে যে সংখ্যাই থাক না কেন তার অ্যান্সারটা হবে বা তার যে ফলাফল হবে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। ওকে, এরপরে অমূলদ সংখ্যা গুণ অথবা ভাগ মূলদ সংখ্যা সমান সমান অমূলদ সংখ্যা। তার মানে অমূলদ সংখ্যার সাথে তুমি যদি কোনো মূলদ সংখ্যা গুণ করো সেটা অমূলদ সংখ্যা হবে, অমূলদ সংখ্যার সাথে তুমি যদি কোনো মূলদ সংখ্যা ভাগ করো সেটাও অমূলদ সংখ্যা হবে। কিন্তু এর একটা হচ্ছে এক্সেপশন আছে, সেটা হচ্ছে অমূলদ সংখ্যার সাথে তুমি যদি শূন্য গুণ করো, মানে ওই যে মূলদ সংখ্যাটা নিছো সেটা যদি শূন্য হয় তাহলে কি শূন্য দ্বারা গুণ করলে কি হবে, শূন্য হয়ে যাবে, তখন কিন্তু শূন্য একটা মূলদ সংখ্যা। এক্সেপশন হচ্ছে যদি অমূলদ সংখ্যার সাথে শূন্য গুণ করো তুমি তখন সে সংখ্যাটা হয়ে যাবে মূলদ সংখ্যা। এছাড়া অমূলদ সংখ্যার সাথে যেই মূলদ সংখ্যাই হোক সেটা গুণ বা ভাগ করো সবগুলাই হবে অমূলদ সংখ্যা। ওকে, এবার লাস্ট অপশনটা আমরা দেখি, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা গুণ অথবা ভাগ অমূলদ সংখ্যা সমান সমান মূলদ অথবা অমূলদ। তার মানে অমূলদ সংখ্যা, দুইটি অমূলদ সংখ্যা যদি গুণ করো অথবা দুইটি অমূলদ সংখ্যা যদি ভাগ করো তাহলে এটা কখনো কখনো অমূলদ হতে পারে আবার কখনো কখনো মূলদও হতে পারে। কিভাবে হয় সেটা একটু দেখি। ধরো আমরা জানি যে √3 √3 এটা একটা অমূলদ সংখ্যা, তার মানে মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। ওকে, আবার √12 এটাও একটা অমূলদ সংখ্যা কারণ পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল। আচ্ছা, এখন এই দুইটা সংখ্যাই তো অমূলদ সংখ্যা, আমি গুণ করলাম, তাহলে দেখো 3 × 36, যেহেতু দুইটার উপরেই √ আছে একটা রুট নিব এবং সংখ্যা দুটো গুণ করে দিব 3 × 36, তাহলে দেখো 36 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ কি 36 সমান সমান 6, যদি 36 কে আমি বর্গমূল করি পাবো কত 6, তাহলে দুইটা অমূলদ সংখ্যারে আমি গুণ করলাম, আমি কিন্তু অ্যান্সার পেলাম 6, 6 একটা মূলদ সংখ্যা, তাহলে দেখলাম দুইটা অমূলদ সংখ্যার গুণফল একটা মূলদ সংখ্যা হয়েছে। আবার ধরো √3 এটা একটা অমূলদ সংখ্যা, আবার আমি ধরে নিলাম রুট ধরো 15, এটাও একটা অমূলদ সংখ্যা কারণ মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। তাহলে দুইটা রুট থেকে একটা রুট আসবে, 3 × 15 = 45, দেখো 45 কে যদি তুমি বর্গমূল করো তাহলে কোনো পূর্ণ সংখ্যা পাবা না, তাহলে এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে দুইটা অমূলদ সংখ্যার গুণ করলাম একটা মূলদ সংখ্যা পাইছি, আবার দুইটা অমূলদ সংখ্যার গুণ করলাম একটা অমূলদ সংখ্যা পাইছি। দুইটা অমূলদ সংখ্যার গুণফল মূলদ হতে পারে আবার অমূলদও হতে পারে, এটা ডিপেন্ড করে তোমার যে অ্যান্সারটা দেওয়া আছে ওখানে, তোমার এমসিকিউ টাইপের যে অ্যান্সার গুলো দেওয়া থাকবে সেই অ্যান্সারের অপশনগুলো দেখে বুঝতে হবে যে এটা কি মূলদ হবে নাকি অমূলদ হবে। আবার একইভাবে দুইটা অমূলদ সংখ্যার ভাগফল সেটা মূলদ হতে পারে অমূলদ হতে পারে, কিভাবে সেটাও দেখি। ধরো একটা অমূলদ সংখ্যা 12 আর একটা অমূলদ সংখ্যা 3 আমি ভাগ করলাম, যেহেতু দুইটার উপরেই রুট আছে তাহলে একটা রুটের মধ্যে নিয়ে আসলাম, তাহলে 12/3, 3 দিয়ে যদি তুমি যদি 12 রে কাটো 4, তাহলে √4, √4 করলে আমরা পাবো কত 2, তাহলে দেখো দুইটা অমূলদ সংখ্যা ছিল একে আমি ভাগ করছি, ভাগ করার পরে অ্যান্সার পাইছি 2, 2 একটা মূলদ সংখ্যা, তাহলে দুইটা অমূলদ সংখ্যার ভাগফল একটা মূলদ সংখ্যা হয়েছে। ওকে, আবার আমি ধরো 15/3, দুইটাই অমূলদ সংখ্যা, আমি ভাগ করছি একটা রুটের মধ্যে নিয়ে আসছি 15/3, 3 দিয়ে 15 রে কাটলাম তাহলে 5, তাহলে √5, √5 কিন্তু একটা অমূলদ সংখ্যা, তাহলে দুইটা অমূলদ সংখ্যার ভাগ করলাম একটা অমূলদ সংখ্যা পেলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি
যে দুটি অমূলদ সংখ্যার ভাগফল মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। এটা ডিপেন্ড করে যে কোশ্চেন আসবে সেই কোশ্চেনের যে অপশনগুলো থাকবে সেই অপশনের উপরে, অপশনে কোন সংখ্যাগুলো দেওয়া আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ অমূলদ সংখ্যা নিয়ে যে কথাগুলো বললাম, এর বাইরে থেকে পৃথিবীর আর কোনো অমূলদ সংখ্যা তোমাদের আসবে না দশম শ্রেণীতে। তো আশা করি যদি এইগুলা ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা এই ধরনের কোশ্চেন খুব সহজে অ্যান্সার করতে পারবে একেবারে দেখেই। যেমন এখানে বলছে অমূলদ সংখ্যা যোগ যে কোনো সংখ্যা, এটা কি হবে? ধরো তোমাদের বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা, কোশ্চেনে আসছো কি নিচের কোনটি অমূলদ সংখ্যা, অপশনে কি √3 + 5 সেট। তাহলে দেখো √3 একটি অমূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা, তাহলে অমূলদ সংখ্যার সাথে যোগ আকারে যেই সংখ্যাই থাক না কেন সেটা মূলদ বা অমূলদ সেটা নিঃসন্দেহে কি হবে? অমূলদ সংখ্যা হবে। এখানে যদি অপশনে ধরো এটা না থেকে থাকতো -7 সে যোগ বিয়োগ আকারে আছে, যোগ বিয়োগ আকারে থাকলে সেটা কি হবে? অমূলদ হবে। আবার একইভাবে ধরো এটা যোগ বিয়োগ আকারে না থেকে ধরো √3 বা 5√3 আছে, তাহলে একটা মূলদ একটা অমূলদ, এটা গুণ আকারে আছে। অথবা আছে √3/5, একটা অমূলদ একটা মূলদ ভাগ আকারে আছে, এই সবগুলাই হবে অমূলদ সংখ্যা, কারণ আমাদের তো সূত্র তাই বলতেছে। কিন্তু যদি দুটি অমূলদ হয় তাহলে গুণ বা ভাগ করলে মূলদ অমূলদ দুইটাই হতে পারে, সেটা দেখতে হবে সংখ্যার উপরে। ওকে, আশা করি তোমরা সংখ্যা নিয়ে যে কথা ছিল আজকে বা সংখ্যা নিয়ে যে ক্লাস ছিল তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবং এখান থেকে তোমাদের প্রতিবার এসএসসি পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসে এবং একটা কোনোবারই মিস হয় না, মিনিমাম একটা কোশ্চেন আসে এখান থেকে, এমসিকিউ টাইপ কোশ্চেন। আর ম্যাক্সিমাম 2টা বা 3টাও আসতে পারে। আর মাঝে মাঝে এখান থেকে সৃজনশীল আসতে পারে বা আসে। ঠিক আছে, তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে 2-3 মার্কস কমন অলরেডি পেয়ে গেছো। তো নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এই অধ্যায় থেকে মানে প্রথম অধ্যায় থেকে যে বাস্তবিক প্রয়োগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো শুরু করবো ইনশাল্লাহ। তো ক্লাস দেখার জন্য অগ্রিম শুভকামনা। দেখা হবে আবার ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।